হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাম্বিশন এক্সক্লুসিভ। আই হোপ তোমরা সকলে ভালো আছো। টুডে আই উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট এ মাস্টারপিস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিটেন বাই আর্থার রিম্বাউ। আর্থার রিম্বাউ, যার পুরো নাম ছিল জিন নিকোলাস আর্থার রিম্বাউ, যিনি একজন প্রখ্যাত ফ্রেঞ্চ পোয়েট। তার অল্প সময়ে লেখালেখি মডার্ন লিটারেচারকে খুবই প্রভাবিত করেছিল। তিনি ছোটবেলা থেকেই খুবই সেন্সিটিভ এবং খুবই বুদ্ধিমান ছিলেন। মাত্র 14 বছর বয়সে তিনি লেখালেখির জন্য অনেক অ্যাওয়ার্ডও পান। তবে দুঃখের বিষয় এটা যে তিনি বেশি দিন লেখালেখি করেননি। সম্ভবত তার লেখালেখি শুরু হয়েছিল 1870 থেকে 1875 সালের মধ্যে। আর্থার রিম্বাউয়ের লেখালেখিতে আমরা বেশি করে সিম্বল বা রূপকের ব্যবহার দেখতে পাই, যে সিম্বল বা রূপকগুলো সাধারণত মানুষের প্রত্যেক দিনের যে হতাশা এবং আবেগ সেগুলোকে তুলে ধরে। সো রাইট নাও আই অ্যাম গোয়িং টু টক ইউ অ্যাবাউট দ্য মাস্টারপিস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো মূল কবিতায় ঢোকার আগে আমরা জানবো যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা কী ধরনের কবিতা। দিস পোয়েম ইজ বেসিক্যালি এ ওয়ার পোয়েম, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা একটা যুদ্ধ কবিতা। অ্যাট ফার্স্ট উই নিড টু নো হোয়াট ইজ এ ওয়ার পোয়েম। তো ওয়ার পোয়েম অর্থাৎ যুদ্ধ কবিতা হলো সেই ধরনের কবিতা যে কবিতাগুলোকে বা যে কবিতা যুদ্ধকে গ্লোরিফাই করে, অর্থাৎ যুদ্ধের গুণগান গায়। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই যে কবিতা, এটা প্রধানত ফিউটিলিটি অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের যে অসারতা সেটাকেই তুলে ধরে। তো সত্য কথা বলতে, প্রথম বিশ্বযুদ্ধের আগে যে সমস্ত সাহিত্য যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছে, সেই সমস্ত সাহিত্য যুদ্ধকে গ্লোরিফাই করেছে, অর্থাৎ যুদ্ধের গুণগান করেছে। তবে প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে বেশ কিছু সাহিত্যিক, বেশ কিছু পোয়েট তারা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ, যুদ্ধ যে মানুষের জীবনকে ক্ষতি করে, প্রচুর সম্পত্তিকে ক্ষতি করে, তাদের লেখনীর মধ্যে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। ছোট্ট আর্থার 1870 সালে ঘটা জার্মান ও ফ্রান্স যুদ্ধকে সামনাসামনি উপলব্ধি করেছিলেন। এমনকি তিনি জীবন বাঁচানোর জন্য সে সময় অর্থাৎ যুদ্ধকালীন অবস্থাতে তিনি প্যারিসে পালিয়ে যান। তাই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি হয়তো তার রিয়েল লাইফের একটা এক্সপিরিয়েন্স, একটা বাস্তব অভিজ্ঞতার একটা চিত্র। নাও রিড আউট দ্য পোয়েম। এই স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস, যেখানে বয়ে যায় এক ধীর নদী, অ্যান্ড লিভস এবং ফেলে যায় লং স্ট্র্যান্ডস অফ সিলভার, দীর্ঘ একটা রূপালী আভা, অন দ্য ব্রাইট গ্রাস, সবুজ উজ্জ্বল ঘাসের উপর। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেস, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। পর্বত শিখর থেকে সূর্যের কিরণ নেমে আসে এবং তারা উপত্যকাকে আলোয় পূর্ণ করে তোলে। এ সোলজার, একটা সৈনিক, ভেরি ইয়াং, খুব অল্প বয়সী, লাইজ ওপেন মাউথের, গাল হা করে শুয়ে, এ পিলো, একটি বালিশ, মেড অফ ফার্নের তৈরি, বেনিথ হিজ হেড, তার মাথার নিচে। অ্যাসলিপ, ঘুমন্ত, স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঘন আগাছার ঝোপে প্রসারিত করে সে নিদ্রায় মগ্ন হয়ে আছে। পেল ইন হিজ ওর্ম গ্রিন সানসোকড বেড, তার উষ্ণ অর্থাৎ রোদ মাখা বিছানায় সে শুয়ে। কেমন না, পেল অর্থাৎ সে বিবর্ণ। এই যে পেল কথাটা, অর্থাৎ মানুষ কখন পেল বা বিবর্ণ হয়, মানুষের স্বাভাবিক যে একটা দেহের কালার, যখন মানুষ মারা যায় তার মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা যখন বন্ধ হয়ে যায়, তখন তার গায়ের রঙটা ফ্যাকাশে টাইপের হয়ে যায়। অর্থাৎ এই পেল যে ওয়ার্ড, এটা কিন্তু সিগনিফাই করছে হতে পারে যে সোলজারটা মৃত।
তো সোলজারটা মৃত না জীবিত সেটা আমরা কবিতার শেষে একদম অন্তিম পর্যায়ে গেলে আমরা নিশ্চয়ই জানতে পারবো। হিজ ফেট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, তার পাগুলো ফুলের মধ্যে দিয়ে হি স্লিপ, সে ঘুমাচ্ছে। হিজ স্মাইল, তার হাসি, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একটা ছোট্ট শিশুর মতো। জেন্টেল মানে ভদ্র, উইদাউট কিল অর্থাৎ ছলনাহীন। তো সোলজারের হাসিটাকে কেন একটা ছোট্ট শিশুর হাসির সঙ্গে তুলনা করা হয়েছে? তো একটা ছোট্ট শিশু যখন সে হাসে, তার হাসির মধ্যে যেমন কোনো ছলনা থাকে না, কোনো বিদ্রুপ থাকে না, কোনো ব্যঙ্গ থাকে না, ঠিক তেমনি একটা সোলজার তার হাসিটার মধ্যে কোনো ছলনা থাকে না। এটাকে ইন্ডিকেট করার জন্যই কবি এখানে সোলজারের স্মাইলটাকে একটা ইনফ্যান্ট অর্থাৎ একটা চাইল্ডের হাসির সঙ্গে তুলনা করলেন। আর নেচার কিপ হিম ওর হি মে ক্যাচ কোল্ড, বলছে হে প্রকৃতি তুমি তাকে উষ্ণ রাখো কারণ তার ঠান্ডা লেগে যেতে পারে। অর্থাৎ একজন মানব সচেতন ব্যক্তি হিসাবে কবির একটা দায়িত্ববোধ জাগে যে সোলজারগুলো তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে এত সুখে শান্তিতে রেখে দেয়, তারা বর্ডারে এত কষ্ট করে পাহাড়ের উপরে ঠান্ডায় বরফে তারা কত কষ্টকর জীবন যাপন করে তারা আমাদেরকে সুখে শান্তিতে থাকতে সুযোগ করে দেয়। তো সেই সোলজার যখন ঘুমাচ্ছে, অর্থাৎ এটাকে কিন্তু ঘুম হিসেবে বলা হলেও এই ঘুমটা কিন্তু একটা চিরন্তন ঘুম, যে ঘুম আর কখনোই ভাঙবে না। তো এই ঘুমটা যাতে না ভেঙে যায় তাই জন্য তিনি প্রকৃতির কাছে আবেদন করছে যে প্রকৃতি তোমার কোলে এই সোলজার এখন ঘুমাচ্ছে, যে প্রকৃতি তোমাকে বাঁচানোর জন্য, যে দেশমাতা তোমাকে বাঁচানোর জন্য তার জীবনটাকে সে উৎসর্গ করে দিয়েছে, সেই উৎসর্গ করে দেওয়া সোলজার যাতে তার চিরনিদ্রা যখন নিদ্রিত হয়ে আছে সেই ঘুমটা যাতে না ভাঙে, তো সেই কারণে প্রকৃতিরও একটা দায়িত্ব জাগে যে তাকে একটু উষ্ণ রাখা। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, গুঞ্জনরত পতঙ্গেরা তার বিশ্রামে ব্যাঘাত যেন না ঘটায়। অর্থাৎ ইনসেক্ট, যে ইনসেক্টগুলো হামিং অর্থাৎ গুঞ্জন করে, বারবার চেঁচায়, তো সেই ইনসেক্টরা কখন মানুষের ঘুমটাকে ভাঙাতে পারে না। একটা স্বাভাবিক মানুষ যখন ঘুমায়, সেই ঘুমন্ত মানুষের পাশে যদি একটা মশা এসে কামড়ায় বা মশা একটা গুঞ্জন করে ওঠে, তখন সেই মানুষটার ঘুম ভেঙে যায়। কিন্তু এই যে সোলজার, সে কিনা উপত্যকায় শুয়ে আছে, সেই উপত্যকায় শুয়ে থাকা সোলজারের ঘুমটা গুঞ্জনরত পোকারা অর্থাৎ ইনসেক্টরা ভাঙাতে পারছে না। তার মানে এই সেন্টেন্স বা এই লাইনটার মাধ্যমে কবি আমাদেরকে ইনডাইরেক্টভাবে বোঝাচ্ছেন দ্য সোলজার ইজ প্রবাবলি ডেড, হি স্লিপস ইন সানলাইট অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট, রৌদ্রে বুকের উপর একটি হাত দিয়ে সে ঘুমাচ্ছে, অ্যাট পিচ শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, তার দেহের পাশে দুটি লাল গর্ত। কবিতার অন্তিম লাইনে একদম আমাদেরকে কবি বোঝাতে চাইছেন যে মানে সোলজারটা যে মৃত, সেই মৃত্যুর কারণটা কি। সেই মৃত্যুর কারণটা আমরা ইঙ্গিত পাই যে সৈনিকের দেহের পাশে দুটো লাল গর্ত, অর্থাৎ এই দুটো লাল গর্ত কিসের ইঙ্গিত করে না, সোলজারটা হয়তো যুদ্ধে দুটো গুলির আঘাতে সে মারা গেছে। তো কবিতার শেষ পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কবিতার টাইটেলটা জাস্টিফাইড কিনা বা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো এই কবিতার যে টাইটেল অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা একটা বিদ্রুপমূলক নামকরণ বা শিরোনাম বলা যেতে পারে। কবিতার শুরু একটি সৌন্দর্য পরিবেশের মধ্যে দিয়ে, একটা ছোট্ট সবুজ উপত্যকা, যে উপত্যকা দিয়ে একটি ছোট্ট নদী ধীর গতিতে বয়ে চলে এবং সেই নদীটা যেন একটা রূপালী আভা উজ্জ্বল ঘাসের উপরে ফেলে যায়। তবে কবিতাটা শেষ একটা তরুণ সৈনিকের যে একটা ভয়ঙ্কর একটা মৃত্যুর আবিষ্কারের মধ্যে দিয়ে। তো যাই হোক, কবিতার টাইটেলটা একটা বিষয়গত এবং আইরনিক্যালি এটা প্রাসঙ্গিক। তো আমরা বলতে পারি দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড জাস্টিফাইড। তো আজকে এই পর্যন্তই আমরা ক্লাস শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।